লেখিকা মহুয়া রায়ের মেলালেন তিনি মেলালেন। আকাশে বর্ষার মেঘ, যদিও হেমন্ত এসে গেছে, কলকাতার হিসাব মতো সন্ধ্যা হব, কিন্তু এই মুহূর্তে বিপ্র যেখানে আছে সেখানকার পরিবেশ দেখে কে বলবে এখন সবেমাত্র সন্ধ্যা? এই সময়ে কলকাতায় বসে চিন্তাও করা যায় না। কলকাতার কাছাকাছি না হোক, তবে এই রাজ্যেই এমন জায়গাও আছে যেখানে সন্ধেবেলাকেই মনে হয় রাত্রিবেলা। আসলে বিপ্র এসেছে উত্তরবঙ্গে, ডুয়ার্সের জঙ্গলে, মূর্তি নদীর সাথে আলাপ জমাতে। কোনোদিন জঙ্গল না দেখা বিপ্র এবার ছুটে এসেছে জঙ্গলের কোলে। আজই সকালবেলা সে পৌঁছেছে মূর্তিতে। নদীর নামে নাম জায়গাটার। খুঁজে খুঁজে একটা থাকার জায়গাও পেয়ে গেছে বিপ্র। বেশ পছন্দসই ঘর। ঘরের লাগোয়া বারান্দায় দাঁড়ালেই দূরের মূর্তি নদীটাকে দেখা যায়। দুপুরে ভাত খেয়ে সঙ্গে আনা একটা গল্পের বই হাতে করে বিছানায় গড়াতে গড়াতে কখন যে ঘুমিয়ে পড়েছিল ও নিজেই জানে না। ঘুম ভাঙল যখন বেলা পড়ে এসেছে। নদীটাকে আরও ভালোভাবে দেখার জন্য পায়ে পায়ে চলে যায় বিপ্র নদীটার কাছে। বর্ষার জল পেয়ে ঘুমন্ত নদীটা যেন জেগে উঠেছে। কাঁচের মতো স্বচ্ছ জলরাশি নেচে নেচে ছুটে চলেছে অবিরাম। মূর্তি নদীর ধারে বলতে গেলে হঠাৎই আলাপ হলো সীমন্তিনীর সাথে বিপ্রর। তখন সন্ধ্যা নামছে। বিপ্র হাঁটতে হাঁটতে ব্রিজের পাশ দিয়ে পায়ে হাঁটা পথটা ধরে গিয়ে দাঁড়ালো নদীর ধারে। বেশ কিছু পর্যটকও এসেছে। বলতে গেলে সকলেই নদীর সাথে নিজের ছবি তুলতে ব্যস্ত। কেউ কেউ তখনও পায়ের পাতা ভিজিয়ে নিচ্ছে স্নিগ্ধ শীতল জলে। এর মধ্যেই হঠাৎ বিপ্রর চোখে পড়ল সকলের থেকে আলাদা হয়ে বেশ কিছুটা দূরে একটা পাথরের ওপর একটি মেয়ে বসে আছে। তার পায়ের পাতা ছুঁয়ে অনবরত বয়ে চলেছে মূর্তি নদী। বিপ্র দৃশ্যটি দেখেই কেমন মোহিত হয়ে গেল। না, একজন নারী বা তার রূপ কোনোটাই বিপ্রর মুগ্ধতার কারণ নয়, অন্তত সেই মুহূর্তে। বরং বলা উচিত মেয়েটির নিথর হয়ে বসে থাকার ভঙ্গিটি দেখে বিপ্রর মনে হলো যেন কোনো অপূর্ব ভাস্কর্য প্রত্যক্ষ করার অযাচিত সৌভাগ্য লাভ করল ও। বৃষ্টি স্নাত দিনের শেষ বিকেলে হঠাৎ খানিকটা নরম আলো এসে পড়েছে তখন সীমন্তিনীর মুখে। ও এক দৃষ্টে চেয়ে আছে নদীর ওপর যে ব্রিজটা, তারই ওপারে। ওই দিকটায় বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে যাওয়া নদীর স্রোতের মাঝে মাঝে দেখা যাচ্ছে টুকরো টুকরো অসংখ্য পাথুরে জমি। বহমান নদীটার মাঝে সেরকমই একটি ত্রিকোণাকৃতি পাথুরে জমিতে কতগুলো ময়ূর চড়ে বেড়াচ্ছে। নদীটার অপর পারে জঙ্গলের রেখা। নিবিড় বনানীর প্রতি গভীর দৃষ্টি মেলে বসে থাকা সীমন্তিনীকে বেশ কয়েকবার দূর থেকে দেখার পর কি মনে করে কে জানে বিপ্র পাথর ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে গেল ওর দিকে। এদিকে আর কেউ নেই। এক মূর্তি নদীর বিরামহীন ঝরঝর শব্দ ছাড়া আর কোনো আওয়াজও নেই। অচেনা নারীর সাথে কথা বলার মতো সাবলীলতা বিপ্রর কোনো কালেই নেই। তবুও কি এক আকুলতা নিয়ে ও হাজির হলো সীমন্তিনীর কাছাকাছি। বোধহয় সীমন্তিনীর ঘোর কাটল তখনই। বিপ্রকে দেখে ভয় সে পেল না অবশ্য, বরং চোখে জিজ্ঞাসা নিয়ে তাকালো বিপ্রর দিকে। চোখের চাউনি দিয়ে বলতে চাইল, কিছু বলবেন? ঝুপঝুপ করে অন্ধকার নামছে। বিপ্র সাহসে ভর করে সীমন্তিনীকে বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমাকে? কি বলবেন বলুন। সীমন্তিনীর আশ্বাস পেয়ে বিপ্র বলল, ওই পাথরের সিংহাসন ছেড়ে এবার উঠে পড়ুন। দেখছেন তো অন্ধকার হয়ে আসছে, এখন আর এখানে বসবেন না। এদিকে হাতি বেরোয় অনেক সময়। বিপ্রর সাবধান বাণী শুনে সীমন্তিনী উঠে পড়ল সেখান থেকে। ও ভেবেছে বিপ্র বুঝি স্থানীয় কেউ। হাতি বের হয় শুনে সীমন্তিনী কিশোরীর মতো বলে উঠল, সত্যি? শুনেছি। শুনেছি মানে আপনি এখানকার বাসিন্দা নন? বিস্মিত সীমন্তিনী প্রশ্ন করল। না, বিপ্রর সংক্ষিপ্ত উত্তর। সীমন্তিনী যেন নিরাশ হয়েছে এমন স্বরে বলল, ও, আমি ভাবলাম আপনি বুঝি এখানকারই বাসিন্দা।
হাতি আসতে পারে এমন জোর দিয়ে বললেন। বিপ্র আর কথা বলার মতো কথা খুঁজে না পেয়ে বলতে চেষ্টা করল, আপনার আর সঙ্গী সাথী? সীমন্তিনী বলল, নেই, কেউ নেই। আমি একা ঘুরতে ভালোবাসি। আমি ব্যারাকপুর থেকে এসেছি। আপনি? ও দেখেছেন, আমার নামটাই তো বলিনি। আমি সীমন্তিনী হাজরা। আপনি? বলেই বিপ্রর দিকে তাকালো। বিপ্রদাস মিত্র, কলকাতা থেকে এসেছি, একা। আমিও একা একা ঘুরি, তবে অবশ্য আমার খুব বেশি বেড়ানোর অভিজ্ঞতা নেই। দুজনে হাঁটতে হাঁটতে একটা মোড়ের মাথায় পৌঁছেছে যখন সীমন্তিনী জিজ্ঞাসা করল, আপনি কোন রিসর্টে উঠেছেন? দুজনের জানা হয়ে গেল তাদের একজন মোড়ের মাথা থেকে ডান দিকে যাবে, আরেকজনের গন্তব্য বাঁ দিকে। মোড়টা মোটামুটি জমজমাট। বিপ্রর এতক্ষণে বোঝা হয়ে গেছে সীমন্তিনী খুব স্মার্ট, কথা বলতেও ভালোবাসে। সীমন্তিনী অবশ্য বোঝেনি বিপ্রদাস ঠিক কেমন, তবে এটুকু বুঝেছে অচেনা মানুষটা পরোপকারী নিশ্চিত, না হলে খামোখা তাকে সতর্ক করতে নদীর ধার বরাবর অতটা হাঁটত না। যাই হোক, এবার ওদের আলাদা হতে হবে। এই সব জঙ্গুলে জায়গায় সন্ধ্যার পর আর করার কিছু থাকে না। দলবল সঙ্গে নিয়ে এলে না হয় কথায় গল্পে কাটে, একা হলে ঘরে বসে টিভি দেখা, বই পড়া ছাড়া আর কিছু করার থাকে না। ওদের ক্ষণিকের আলাপ অতএব এখানেই শেষ। এবার যার যার রিসর্টে ফেরার পালা। বিপ্রর আগামীকাল আশেপাশের কতগুলো জায়গা ঘোরার ইচ্ছা। রিসর্টের ম্যানেজারকে বলেছে ও কোথায় কোথায় যেতে চায়। কিভাবে সেই জায়গাগুলোতে যাওয়া যায় এ ব্যাপারে এখনই গিয়ে আরেক প্রস্থ আলোচনা করবে ও ম্যানেজার ভদ্রলোকের সাথে। তবুও এই মুহূর্তে বিপ্রর মনে হচ্ছিল সীমন্তিনীর সাথে আরেকটু যদি গল্প করা যেত। সীমন্তিনীর মনে হচ্ছিল রিসর্টে ফিরে তো সেই ঘরেই থাকা, এখানে নেট কানেকশনও ভীষণভাবে বিঘ্নিত হয়। টিভি দেখতে সীমন্তিনীর অসহ্য লাগে। সন্ধেবেলার থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত সময়টা বড্ড একঘেয়ে। গতকাল এসেই বুঝেছে সীমন্তিনী ব্যাপারটা, তাই বোধহয় চাইছিল আলাপ যখন হলো এই বিপ্রর সাথে আরেকটু গল্প করে রিসর্টে ফিরলেই হয়। অতএব সামনেই একটা ঝুপড়ি চায়ের দোকান দেখিয়ে ও বিপ্রকে বলেই ফেলল, চলুন চা খাই। বিপ্র হাতে চাঁদ পেল। দুজনে বসলো গিয়ে দোকানের সামনে পেতে রাখা দুটো খালি চেয়ারে। দোকানদারকে চায়ের অর্ডার দিয়ে বিপ্রর দিকে ফিরে সীমন্তিনী বলল, মনটা চা চা করছিল। বিপ্র বলল, হ্যাঁ আমারও তাই বটে। সীমন্তিনী বলল, আগামীকাল আমি চলে যাচ্ছি। শুনেই বিপ্রর মনে হলো মূর্তিতে আর থেকেই বা কি করব। ভুলে গেল সে একটু আগেই ভাবছিল মূর্তিকে কেন্দ্র করে শুধু কোথায় কোথায় ঘোরা যায়। বিপ্রকে চুপ করে থাকতে দেখে সীমন্তিনী বলল, আপনার আগামীকাল কি প্রোগ্রাম? আমার এখনো ভাবিনি কিছু সেভাবে। বিপ্রর কথা শেষ হতেই সীমন্তিনী বলল, ও আমি তো কাল ভোরবেলা বেরোবো, মাদারিহাট যাব। ওখানে চা বাগানের মধ্যে থাকবো। আর খুব ইচ্ছা ছোট মহাকাল দর্শনে যাব। যাবেন আপনি আমার সাথে? বিপ্র বলল, ভারী অদ্ভুত তো আপনি, আমাকে চেনেন না, আমি মানুষটা ভালো না মন্দ জানেন না, সদ্য আলাপ হওয়া আমাকে আপনার সঙ্গী হতে বলছেন? আমি তো আপনার ক্ষতিও করতে পারি। ততক্ষণে চা এসে পড়েছে। সীমন্তিনী চায়ের কাপ হাতে নিয়ে হেসে ফেলল বিপ্রর কথায়। বলল, আপনি চেষ্টা করলেও আমার ক্ষতি করতে পারবেন না। আপনাকে দেখেই বোঝা যায় আপনি ভীতু প্রকৃতির। ভীতুরা অপরের ক্ষতি করতে পারে না। বিপ্র বলল, পুরুষ মানুষকে ভীতু বলা মানে? তাকে অপমান করা নয় বিপ্রদাস বাবু। সীমন্তিনী বাক্যটি সম্পূর্ণ করল এবং শেষ পর্যন্ত সাব্যস্ত হলো বিপ্রকে সীমন্তিনী আগামীকাল ভোর ভোর তুলে নেবে নিজের ভাড়া করা গাড়িতে। সত্যি সীমন্তিনীর সাথে হঠাৎ আলাপ না হলে বিপ্র জানতেও পারত না কোনোদিন বনের ধারে চা বাগানের মধ্যে নির্জনে থাকার অনুভূতি কেমন হয়। রিসর্টের বারান্দা থেকে যত দূর চোখ যায় চা বাগান চোখে পড়ে। এতই নিশ্চুপ চারিধার যে একটা পাতা পড়ার শব্দ শোনা যায় যেন কান পাতলে। বিপ্রর সব থেকে অবাক লাগলো এই ভেবে যে যদি সে না আসতো তাহলে এই রিসর্টে তো সীমন্তিনী একা থাকতো, কারণ সে আর সীমন্তিনী ছাড়া আপাতত আর কোনো অতিথি নেই এখানে। এমন একটা জায়গায় থাকতে সীমন্তিনীর ভয় করতো না?
কথাটা ভাবলেও মুখ ফুটে আর বলল না বিপ্র। ভাবল, কি জানি সীমন্তনী আবার কি মনে করে শুনে। দুজনের মুখোমুখি দুটি ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে বাহুল্যহীন অন্দরসজ্জা ঘরগুলোর। অনেকক্ষণ ধরে বিপ্র উসখুস করছে সীমন্তিনীকে কিছু বলতে চেয়ে, তবে সে ফোনে কথা বলছে। যতদূর বুঝতে পারছে বিপ্র, সীমন্তিনী বাবা বা মায়ের সাথেই কথা বলছে লাউঞ্জে বসে। বিপ্রর কাউকে ফোন করার নেই, ওর বাবা মা নেই। ৩৫ বছর বয়সী বিপ্র অবিবাহিত, এক দিদি আছে, সে থাকে ক্যালিফোর্নিয়া। দিদির সাথে বিপ্রর কথা হয়, দিদি বিপাশাই ফোন করে। মূর্তিতে আসার আগের দিনই ফোন করে কথা হয়েছে দুই ভাই বোনের। সে এখন জানলা দিয়ে ঘরের বাইরেটা দেখছে। ঘরের পেছনেই জঙ্গল, একটা গরু ঘাস খাচ্ছে। গলায় বাঁধা ঘণ্টাতে কেমন ডুংডুং শব্দ উঠছে। শব্দটা বিপ্রকে মনে করিয়ে দিল ওর দাদুর কথা। ছোটবেলায় মায়ের সাথে গ্রামে মামার বাড়িতে যেত যখন বিপ্র, দাদুর গোয়ালের গরুগুলোর গলায় বাঁধা ঘণ্টা থেকে ঠিক এই সুরটা উঠত। কতদিন আগেকার কথা, বিপ্র তখন ৬ কিংবা ৭ বছর বয়সী। কবে কখন কিভাবে যেন হারিয়ে যাওয়া সেই ডুংডুং ধ্বনিটি আজ আবার ফিরে পেয়ে সীমন্তিনীকে মনে মনে ধন্যবাদ দিল বিপ্র। হঠাৎ সীমন্তিনীর গলা কানে এলো বিপ্রর। খানিকটা উত্তেজিত হয়ে বলছে, কেন চিন্তা করছো তুমি? আমি কি আজ প্রথম একা ঘুরতে বেরিয়েছি? বয়স তো আমার কিছু কম হলো না। চোখ কান খুলে এখনো যদি চলতে না পারি, তবে আর কবে পারবো বলো তো? চিন্তা করো না তোমরা, আবার আগামীকাল ফোন করব। কাজের মাসিরা আসছে তো ঠিক মতো, ওষুধ খেতে ভুলো না। আর ডাক্তার কাকুকে বলে এসেছি আজ গিয়ে তোমাদের প্রেশার মেপে আসবেন, কেমন? রাখলাম তবে। সারাদিন আজ ঘরেই থাকা, এই প্রথম বিপ্র একজন অনাত্মীয়াকে খুব কাছ থেকে নজর করলো প্রায় সারাদিন। সীমন্তিনীর সব ব্যাপারে উৎসাহ, সারা রিসর্টটা যেন ওদের দুজনের। কত রকম চেনা অচেনা গাছ আশেপাশে। সীমন্তিনী অল্প কিছুক্ষণের মধ্যে আলাপ হয়ে যাওয়া রিসর্টের কর্মচারী ছেলেটির সঙ্গে ঘুরে ঘুরে অচেনা গাছপালাদের নাম জেনে নিল। বিপ্রকেও টেনে আনলো যে ঘর থেকে। দ্বিধাহীনভাবে রিসর্ট থেকে বেরিয়ে কিছুটা গেলে একটা গ্রাম, চা বাগানের মধ্যে দিয়ে পথ, মাঝে মাঝে ধান ক্ষেত, হেমন্তের পাকা ধান মাঠ ভরা, আকাশ উজ্জ্বল নীল, তাতে থোকা থোকা সাদা মেঘের দল যেন চলতে চলতে চলা থামিয়ে সীমন্তিনীকে দেখছে। ও আজ একটা ধানি রঙের শাড়ি পরেছে স্নান সেরে। বিপ্রর ভারী ভালো লাগছে এই স্বল্প চেনা নারীটির সাথে সাথে ঘুরতে। পথের পাশে ছোট্ট একটা পুকুর, তাতে শালুক ফুল ফুটেছে গাঢ় গোলাপি রঙের। গ্রাম্য মহিলারা ঘরকন্যার কাজ করছে, এক বৃদ্ধ ছাগল চড়াচ্ছে। সীমন্তিনী তাকেই ডেকে গল্প জুড়ে দিল, ও দাদু, আপনাদের এখানে হাতি আসে ধান খেতে? দাদু একটা সেগুন গাছের তলে বসে গল্প জুড়ে দিল, হ্যাঁ মা, খুব আসে। জঙ্গল তো ওইখানে, তোমরা বুঝি ওই হোটেল বাড়িতে উঠেছ? পাকা ধান হাতিরা খায় যত, নষ্ট করে তার থেকে বেশি। তখন সব মেয়ে মরদে হল্লা শুরু করে, কেনেস তারা পেটায়। কপালে থাকলে তুমি আর তোমার বরেও হাতি দেখতে পাবে। বিপ্র বুঝল বুড়ো তাকেই সীমন্তিনীর বর ঠাউরেছে। লজ্জায় অস্বস্তিতে বিপ্র অধবদন হলো। সীমন্তিনীর অবশ্য এ কথায় কিছু এলো বা গেল না। সে অনেক বাস্তববাদী, জানে গ্রাম্য বৃদ্ধ একজন নারী আর পুরুষকে এভাবে একসাথে দেখে তাদের স্বামী স্ত্রী ব্যতীত আর কিছু ভাবতে পারে না। এ তাদের দীর্ঘ লালিত সংস্কারের ফল। কি আর করা যাবে? কেউ তাদের স্বামী স্ত্রী ভাবলে তাতে করে তো আর সীমন্তিনী বিপ্র একে অপরের বউ ও বর হয়ে গেল না। সুতরাং বুড়োর কথায় লজ্জা পাওয়ার কিছু নেই, বরং সামনেই পথের ধারে এক জায়গায় একখানা স্থল পদ্ম ফুলে ভরা গাছ দেখে ও ছুটল ছবি তুলতে। আর তারপরে ডাক দিল, বিপ্রবাবু শিগগিরই আসুন, দেখুন দেখুন কেমন কালো কাঠবিড়ালি, দেখেছেন কোনোদিন? একদম কালো, তাড়াতাড়ি আসুন। দুপুরবেলা স্থানীয় বরলি মাছের ঝাল দিয়ে ভাত খেতে খেতে বিপ্র ভাবছিল, এমন একটা মাছ যে আছে জানতেই পারতাম না সীমন্তিনীর সাথে পরিচয় না হলে। সন্ধেবেলা ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করে দিলেন রিসর্টের ম্যানেজার ভদ্রলোক। মধ্যবয়সী ভদ্রলোক ভারী অমায়িক, বারবার বিপ্রদে জিজ্ঞাসা করছেন কোনো অসুবিধা হচ্ছে কিনা। সীমন্তিনীকে বললেন, সত্যি আপনার মতো কাউকে দেখিনি আমি। জঙ্গলের পাশেই আছেন অথচ জঙ্গল সাফারি করবেন না? সীমন্তিনী বলল, না,
আসলে আমার মনে হয় এভাবে দলে দলে মানুষ জিপ গাড়ি জঙ্গলে ঢুকলে তাতে পশু পাখি তো বটেই, জঙ্গলের গাছেদের শান্তিও বিঘ্নিত হয়। সন্ধ্যার পরে চা আর স্ন্যাক্স পর্ব সারতে সারতে বিপ্র আর সীমন্তিনীর গল্প হচ্ছিল। আসলে সব গল্প তো কেবলমাত্র গল্প হয় না, বরং ওদের গল্পের মধ্যে দিয়ে ওরা একে অপরকে চিনছিল, জানছিল। সীমন্তিনীর বিপ্ররই সমবয়সী, স্কুলে পড়ায়, বাড়ির কাছাকাছি স্কুল, বাবা মা আর মেয়ে। বাবা অবসরপ্রাপ্ত, মা গৃহবধূ, এমনিতে সুখের সংসার। তবে হ্যাঁ, সেই সুখের মধ্যে যে কাটাও রয়েছে তা অস্বীকার করা যায় না, আর তা হলো সীমন্তিনীর বিয়েতে অমত। বিপ্র অবাক হয়েছে সীমন্তিনীর কথা শুনে। আসলে সীমন্তিনী যে ওর নিজের বয়সী তা ভাবতেও পারেনি বিপ্র। আর সে যে বিয়ে করে নিজের স্বাধীনতা খর্ব করতে চায় না, এই বিষয়টি বিপ্রর অভিনব লেগেছে। আর সব থেকে অবাক হয়েছে বিপ্র এই ভেবে যে মেয়ে কোনোদিন সিঁদুরে রাঙাবে না সিথি, তারই নাম কিনা সীমন্তিনী। বিপ্রর জীবনের সাথে সীমন্তিনীর জীবনের কোনো মিল নেই। বিপ্র আদ্যন্ত একজন নিজের সাথে একলা হতে চাওয়া মানুষ। কথা কম বলা শুধু নয়, নিজেকে প্রকাশ করার প্রবণতা তার নেই বললেই চলে। সহজে সে সবার সাথে মিশতে পারে না, বিশেষ করে মেয়েদের সামনে সে মোটেও সাবলীলভাবে কথা পর্যন্ত বলতে লজ্জা পায়। অথচ এবার বেড়াতে এসে আচমকাই সে নিজের উদ্যোগে সীমন্তিনীর সাথে আলাপ করতে আগ্রহী হয়েছে। বিষয়টি স্বয়ং বিপ্রকে কম অবাক করেনি, বরং ওর বারবার মনে হচ্ছে নিজের সম্বন্ধে ওর ধারণাটা তাহলে ভুল। নিজেকে বিপ্র লাজুক প্রকৃতির বলেই জানে। বিপ্রর বাবা নেই ওর ছোটবেলা থেকে, বাবার চেহারাটিও অস্পষ্ট ওর কাছে। বিপ্রর মা চাকরি করতেন, বিপ্রর এক দিদি আছে। ছোটবেলা থেকে বিপ্র দেখে এসেছে মা একা হাতে ঘর ও বাইরে সামলাচ্ছে। মায়ের কঠোর পরিশ্রম আর নিজের প্রতি উদাসীন থাকার স্বভাব ওদের দুই ভাই বোনকে শিখিয়ে দিয়েছিল লেখাপড়া শিখে খুব তাড়াতাড়ি ওদের নিজের পায়ে দাঁড়িয়ে মাকে রেহাই দিতে হবে। নিজের খুশির জন্য কোনো দাবি জানাতে বিপ্র শেখেনি। লেখাপড়াটা মন দিয়ে করেছেও। বিপ্রর মা ছেলের চাকরি পাওয়া দেখে গেছেন, মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়েছেন। তবে ছেলের বিয়ের ব্যবস্থা করে যেতে পারেননি, কারণ বিপ্রকে কিছুতেই বিয়েতে রাজি করাতে পারেননি। পরস্পরকে এটুকু জানা চেনার মধ্যেই বিপ্র অনেকক্ষণ ধরে বলতে চাওয়া কিছু কথা বলল সীমন্তিনীকে। বলল, আমি কিন্তু এই ট্যুরে গাড়ি ভাড়া বাবদ যা খরচ হবে দেব। সীমন্তিনী অবশ্য কিছুতেই সে প্রস্তাবে রাজি হলো না, কারণ গাড়ি তো সে তার নিজের জন্যই ভাড়া করেছে। যা হোক, খানিক চাপান উতরের পর ঠিক হলো ছোট মহাকাল দর্শন যাওয়ার সময় যা খরচ খরচা হবে সব বিপ্রর। রাত ঘন হলো, বিপ্র নিজের ঘরে কাচের জানলার পর্দা সরিয়ে চেয়ে আছে বাইরের জঙ্গলের দিকে। জঙ্গলটার নাম খয়ের বাড়ি জঙ্গল। বাইরে নিঃসীম অন্ধকার, জঙ্গলের অস্তিত্ব কিছু বোঝার উপায় নেই। জানলা খোলার প্রশ্ন নেই, ঝাঁক ঝাঁক পোকা ঢুকে পড়বে ঘরে। বাইরে অজস্র জোনাকি উড়ছে। হঠাৎ রাত্রির নিস্তব্ধতা ভেদ করে জঙ্গলের দিক থেকে ভেসে এলো ঘণ্টির আওয়াজ, টিং 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 টিং। পুরোহিতরা পুজো করার সময় যেভাবে ঘণ্টাধ্বনি করেন ঠিক সেইভাবে কেউ যেন ঘণ্টা বাজাচ্ছে। ভারী অবাক হলো বিপ্র। ওর মনে হলো এই গভীর রাতে জঙ্গলে কে ঘণ্টা বাজিয়ে পুজো করছে, কেনই বা করছে। এক নাগাড়ে আওয়াজটা ভেসে আসছে কাচের জানলার ফুটো ফাটা গোলে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার খানিকক্ষণ পর শুরু হচ্ছে। জঙ্গল হতে ভেসে আসা এই বিচিত্র আওয়াজের উৎস কি তা জানতে না পেরে মনে এক প্রকার জিজ্ঞাসা নিয়ে ঘুমিয়ে পড়ল। খুব সকালে মোবাইলের চেনা রিংটোন ঘুম ভাঙিয়ে দিল বিপ্রর। সীমন্তিনী ফোন করছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে চোখে মুখে জল দিয়ে বিপ্র হাজির হলো আগের রাতের কথা মতো রিসর্টের সবুজ লনে। সীমন্তিনী প্রস্তুত হয়ে বেরিয়েছে। বলল, চলুন হেঁটে আসি কিছুটা। গতকালই বিপ্রকে সীমন্তিনী জিজ্ঞাসা করেছিল, মর্নিং ওয়াক করেন? বিপ্রর মুখ থেকে ছিটকে বেরিয়েছিল, না না, মর্নিংয়ে ঘুমাই আমি, সাত সকালে উঠে হাঁটাহাঁটি আমার অসহ্য লাগে। সীমন্তিনী গম্ভীর হয়ে বলে উঠেছিল, কিন্তু তা তো হবে না, এ যাত্রায় আপনি আমার সঙ্গী, সুতরাং আমি যেখানে যেখানে যাব আপনাকেও যেতে হবে। এমনকি আগামীকালের প্রাতভ্রমণেও আপনি আমার সঙ্গী হবেন। কি রাজি তো?
কোনো নারীর ভ্রমণ সঙ্গী হওয়ার মধ্যে যে এত ভালো লাগা লুকিয়ে থাকতে পারে তা বিপ্র কি আগে জানতো? না, জানার চেষ্টা করেছে। মেয়েদের তো ও এড়িয়েই চলেছে এতদিন, আর যাদের সাথে নেহাত কথা না বলে উপায় নেই তাদের সাথেও যতটুকু দরকার তার বেশি মেলামেশা করেনি। মা বাদে এক নিজের দিদিটির কাছেই মাত্র বিপ্র সহজ হতে পারে। সেই বিপ্র কিনা সীমন্তিনীর সঙ্গী হয়ে এখন প্রাতঃভ্রমণে চলেছে। সীমন্তিনী বড় বড় পা ফেলে চলেছে। ওর চলার ছন্দ বলে দিচ্ছে সীমন্তিনী মর্নিং ওয়াকে অভ্যস্ত। বিপ্র ওর সাথে ঠিক তাল রাখতে পারছে না। তবে কুয়াশা মাখা এই সদ্য সকালে অচেনা জায়গায় অচেনা পথে স্বল্প চেনা সীমন্তিনীর সঙ্গী হয়ে হাঁটতে মন্দ লাগছে না বিপ্রর অবশ্য। রিসর্টে ফিরে বিশ্রাম, তারপর স্নান সেরে চা জল খাবার খেয়ে রওনা দিল ওরা ছোট মহাকাল দর্শনে। যেতে হবে জয়ন্তীর জঙ্গলের মধ্যে দিয়ে। বিপ্রর জঙ্গল সাফারি করতে ইচ্ছা করছে বই কি, কিন্তু সীমন্তিনী এ ব্যাপারে ভীষণ রকম অনিচ্ছুক। তার বরাবরই এক কথা, জঙ্গলে ভিড় বাড়িয়ে পশু পাখিদের অসুবিধা সৃষ্টি করতে সে রাজি নয়। বিপ্রর কোনো বাধা নেই। সে ইচ্ছা করলে সীমন্তিনীর সঙ্গ ছেড়ে নিজের খুশি মতো বেড়াতে পারে, কিন্তু মাত্র দুদিনের পরিচিত সীমন্তিনীর জন্য নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে তার পথের সাথী হতে বিপ্র বেশি আগ্রহী হল। গাড়িতে আসতে আসতে সীমন্তিনী প্রশ্ন করেছিল, শুনেছেন আপনি ছোট মহাকালের কথা? বিপ্র বলেছিল, না। কোনো মন্দির বুঝি? সীমন্তিনী উত্তর দিয়েছিল, মন্দির নয়, পাহাড়ের গুহা, ছোট্ট গুহা, শিব আছেন সেখানে। ও। বিপ্রর সংক্ষিপ্ত উত্তরে সীমন্তিনী বুঝল বিপ্র শিব ভক্ত নয়, অথবা হলেও তা মারাত্মক রকম নয়। সীমন্তিনী চুপচাপ থাকলো। রাস্তার দুপাশে সবুজের প্রাচুর্য, এক সবুজ রঙের যে কত রকম ধরন জঙ্গলে না আসলে বোঝা যায় না। ভাবছিল সে, জয়ন্তী পাহাড় দেখা যাচ্ছে। মঞ্জরিত শাল তরুর শ্রেণী কি অপূর্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে উদাসীন ভঙ্গিতে। আরও কত রকম যে গাছ, এক একটা ঝুড়ি নামা গাছ দেখলে আন্দাজ করা যায় কত প্রাচীন সেগুলি। মাঝে মাঝে রাস্তায় লালমুখ বানর দল চোখে পড়ছে, কত রকম পাখির ডাক। বিপ্র সীমন্তিনীর মৌনতা ভাঙল, বলল, আচ্ছা, আমাদের রিসর্টের পেছনে যে খয়ের বাড়ির জঙ্গল, সেখানে কি কোনো মন্দির আছে? জানেন কিছু আপনি? বিস্মিত সীমন্তিনী বলল, জঙ্গলের মধ্যে মন্দির? কেন, আপনি শুনেছেন সেরকম কিছু? কই, আমি তো শুনিনি মন্দিরের কথা কখনো। আমি তো আগেও এসেছি এখানে, কখনো শুনিনি জঙ্গলের মধ্যে কোনো মন্দিরের কথা। বিপ্র সন্দিগ্ধ স্বরে বলল, তাহলে গত রাতে একটানা জঙ্গলের মধ্যে থেকে ঘণ্টার ধ্বনি আসছিল কেন? সীমন্তিনী আবারও অবাক হয়ে বলল, ঘণ্টার ধ্বনি? বিপ্র অত্যন্ত জোর দিয়ে বলল, হ্যাঁ, আপনি শোনেননি? কই না তো, আমি তো ঝিঝির ডাক শুনছিলাম। সীমন্তিনী কথা বলতে বলতেই পথের পাশের ঘন জঙ্গল থেকে আবার সেই ঘণ্টা নাদ বিপ্রর কানে ভেসে এলো। ও চমকে উঠে বলল, এই তো এখানেও ঘণ্টা বাজায় কে? সীমন্তিনী হেসে বলল, ও, এই শব্দটা? হ্যাঁ, ঘণ্টা বাজানোর মতো এই আওয়াজটা বটে। আসলে কিন্তু আওয়াজ ঝিঝি পোকাদের সৃষ্টি, কিংবা আর কোনো পোকার পাখা নাড়ানোর। বিপ্র অবাক হলো ভীষণ। বলাই বাহুল্য, ঝিঝি বা অন্য কোনো পোকা এমন করে পুজোকালীন ঘণ্টা বাজানোর মতো আওয়াজ করতে পারে, এমন ধারণার কল্পনাতেও ছিল না যে। বিপ্র বুঝল ওর অনুমান ঠিক। সীমন্তিনীর ঘোরাঘুরির অভিজ্ঞতা ওর থেকে অনেক বেশি শুধু নয়, সীমন্তিনীর জানার পরিধিও তার থেকে বেশি। দেখতে দেখতে ওরা এসে পৌঁছেছে তখন জয়ন্তী নদীর ধারে। সত্যি নদীটির নাম জয়ন্তী, নাকি স্থানীয় মানুষ নিজেদের ইচ্ছা মতো নাম দিয়েছে কে জানে। কিন্তু নদী কোথায়? দূরে একটি জলধারা বয়ে যাচ্ছে, বাকি যতদূর চোখ যায় নুড়ি পাথরের বিস্তৃত ক্ষেত্র। এই শূন্য ক্ষেত্রই নাকি বর্ষায় পরিপূর্ণ হয়, জল ছুটে চলে প্রবল বেগে। এখন সেই নদী আবার জলহীন। সীমন্তিনী কথাবার্তা বলে একটি জিপ গাড়ির ব্যবস্থা করল। নদীর ওপর দিয়ে জিপ যাবে, প্রথমে জয়ন্তী, তারপর হাতিখোলা, আর শেষে ঝালং নদী পেরোবে জিপ গাড়ি বহতা জলধারার ওপর দিয়ে। তারপরও আরও একটি নদী, সেইটি পায়ে হেঁটে ওপারে গেলে ভুটান পাহাড়ের সারি। তারই একটি পাহাড়ের ওপর 50টি সিঁড়ি ভাঙলেই ছোট মহাকালের মন্দির। সীমন্তিনীর মুখে পথের বর্ণনা শুনেই বিপ্রর মনে হলো, এ মেয়ে একা একা এই পথে যেত।
আর সে ভয়ঙ্কর 5 কিলোমিটার পথটুকু পার হয়ে শেষ পর্যন্ত বিপ্র আর সীমন্তিনী যখন ভুটান পাহাড়ের পাদদেশ দিয়ে তীব্র গতিতে বয়ে যাওয়া সবুজ স্বচ্ছ নদীটির সামনে এসে দাঁড়ালো, তখন বিপ্রর মনে হলো সীমন্তিনীর বড্ড সাহস। কি দরকার পায়ে হেঁটে এই নদী পার হওয়ার? আচ্ছা, ও যদি একা আসতো এই পথে, কিংবা এই নদীতে নামলে যে কারো দুর্ঘটনা ঘটতে পারে। যদি ওর সেরকম কিছু। কই, ধরুন আমার হাতটা শক্ত করে, নদীটা পার হতে হবে। জুতো জোড়া এই জন্য গাড়িতে খুলে আসতে বলেছি। ভয় নেই, আমার হাত শুধু ছাড়বেন না। আর দেখছেন তো কেমন জলের নিচে নুড়ি পাথরগুলো দেখা যাচ্ছে। পা সাবধানে ফেলবেন, পায়ে বল রাখবেন। প্রায় 1 হাঁটু জল, ভয় নেই, ডুববেন না। তবে স্রোত খুব, পায়ে বল না রাখতে পারলে স্রোতের টানে হুমড়ি খেয়ে পড়ে ভেসে যাবেন কিছু দূর। দেখতে পাচ্ছেন তো নদীর মধ্যে বড় বড় বোল্ডার পড়ে আছে। ভেসে গেলেও ওর একটাতে ঠিক আটকে পড়বেন, বেশি দূর যাওয়া হবে না। সীমন্তিনীর কথা শুনে এবার বিপ্রর মনে হলো, হো, কি ডাকাতে মেয়ে বাবা, এতটুকু ভয় ডর নেই। আমি পুরুষ মানুষ হয়ে ভয় পাচ্ছি, আর ওর কোনো ভয় ডর নেই। অবশ্য তারপরই মনে হলো, ভয় আবার স্ত্রী পুরুষ ভেদে কম বেশি হয় নাকি সব ক্ষেত্রে। ভাবতে ভাবতে জীবনে প্রথমবার এক অনাত্মীয়া নারীর হাত নিজের মুঠোয় শক্ত করে ধরল বিপ্র। সীমন্তিনী নির্ভয়ে নিজের হাতের মুঠোয় বন্দি করল অনাত্মীয় পুরুষটির হাত। দুজনে নদীতে নামল। কি প্রচণ্ড স্রোত, কি ঠান্ডা জল। বিপ্র ভয়টা হঠাৎ কেটে গেল। শক্ত মুঠোয় সীমন্তিনীকে আঁকড়ে ধরে পায়ে পায়ে পেরিয়ে গেল নদীটা। ওরা তখন ভুটানের মাটিতে। খুব মজা লাগছিল বিপ্রর বিনা অনুমতিতে প্রবেশ কথাটা ভেবে। কিছুটা সিঁড়ি ভেঙে তারপরে সে ছোট্ট গুহার সম্মুখে এসে দাঁড়ালো দুজন। প্রণাম সারল সীমন্তিনী ভক্তি ভরে। বিপ্র দেখছিল সীমন্তিনীকে আর ভাবছিল, ভক্তির জন্য মানুষ কত কষ্ট করতে পারে। সীমন্তিনী ভাবছিল, কোনো কারণ ছাড়াই কেউ কেউ কত কষ্ট করতে পারে। এবার ফেরার পালা, সেই একই পথ। যাই হোক, দুর্গম সেই 5 কিলোমিটার পথ শেষ হলো এক সময়। বিপ্র কোনো কথা শুনল না। এ যাত্রার সমস্ত খরচ তার, এমনটাই কবুল করিয়ে ছাড়ল সীমন্তিনীকে দিয়ে। দুপুরের খাওয়া হোটেলে সেরে এবার ফেরা আবার রিসর্টে। এতক্ষণ শুধু যাওয়ার কথা হচ্ছিল, এবার ফেরার কথা। সীমন্তিনী বলল, বিপ্রবাবু, আমার তো আগামী পরশু ফেরার টিকিট। আপনাকে আগামীকাল মূর্তিতে নামিয়ে দিয়ে আমি চলে যাব জলপাইগুড়ি। আমার টিকিট ওখান থেকে। বিপ্র বলল, তাই নাকি? কি আশ্চর্য, আমার টিকিটও পরশু, জলপাইগুড়ি থেকে। আপনি কোন ট্রেনে যাচ্ছেন? আর কত আশ্চর্য হবে বিপ্র, সীমন্তিনী আর সে একই ট্রেনে, একই কামরায় ফিরবে। তারপর আর কি, এক যাত্রায় পৃথক ফল কি আর হয়? সুতরাং দুজনে ওরা কলকাতা অভিমুখে যেতে যেতে ভাবতে লাগলো, এই পথের পরিচয় পথেই শেষ হতে দেব না। প্রতিজ্ঞা করে তো অনেকেই, কিন্তু রাখতে পারে কজন? তবে সীমন্তিনী আর বিপ্র কিন্তু তাদের হঠাৎ ঘটে যাওয়া আলাপকে বছর খানেকের মধ্যেই আমার হৃদয় তোমার হোক এর মর্যাদা দিল নির্দ্বিধায়। বিয়ে করে স্বাধীনতা হারানো কিংবা কি হবে বিয়ে করে, এসব ভাবনাগুলো ততদিনে ওদের মন থেকে হাওয়া হয়ে গেছে।